সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1428তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের জীবনের এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী, যে কাহিনীর টাইটেল কে এই নববধূ, বাসর করে কেন সে মানুষ রূপে ঢুকলো। আলতাফ হোসেনের জীবনের গল্পটা আমার কাছে মনে হয় আজকে যারা শুনবে প্রতিটা মানুষের মনে বিবেকের কড়া নাড়বে। প্রত্যেকটা মানুষের গল্প থেকে যা শিখবে তা হয়তো 10 বছরেও বইয়ের পাতায় নেই। সবাইকে অনুরোধ করব আলতাফ হোসেনের গল্পটা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি শোনার জন্য। বন্ধুরা, এখন কনকনে শীত পড়ে, সুন্দরবনে ঘুরতে যাওয়ার মৌসুম। আপনারা হয়তো অনেকেই সুন্দরবনে ঘোরার প্ল্যানিং করতেছেন। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম এবং নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে আসছি, আল্লাহ বাঁচাইছি। সবাইকে অনুরোধ করব যারা সুন্দরবনে ঘুরতে যান তারা অবশ্যই ভিডিও ঠিক এই আই বাটনে ক্লিক করে আমার সুন্দরবন ব্লগটা দেখে নেবেন, যেটা কিছুক্ষণ আগে আপলোড হয়েছে। ভিডিওটা দেখে সতর্ক হবে এবং সতর্কতাভাবেই সুন্দরবনে ঘুরতে যাবেন। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানেই দেখতে পারেন অথবা গল্প শেষেও দেখবেন। সবাইকে অনুরোধ করবো সুন্দরবনের ব্লগটা কেউ মিস করবেন না এবং আজকের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আলতাফ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদির সহ আমার 2 জন কাকা, 1 জন ফুফু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে। আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন আর বড় একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক, তবে আমার বাবা কোনো সরকারি শিক্ষক না বা সরকারি কোনো বিশ্ববিদ্যালয় বা স্কুলে বা মাদ্রাসায় শিক্ষকতা করে না। আমার বাবা আমাদের গ্রামের পাশের একটা মসজিদে শিক্ষকতা করে। মসজিদে বলতে সেই গ্রামের বাচ্চারা সকালবেলা ভোরে মসজিদে কোরআন পড়তে যায়। আমার বাবা সেই বাচ্চাদেরকে কোরআন পড়ায় এবং কোরআন পড়িয়ে খুব কষ্ট করে প্রতি বাচ্চার কাছ থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা মাসে নিয়ে আমাদের পরিবারটা চালাতো। এক কথায় বলতে গেলে আমার বাবা আসলে আমাদের পরিবারটাকে চালাতো না, আমাদের গোটা পরিবার চালাতো। আমার যে 2 কাকা আছে, ওই 2 কাকা তারা মাঠে ঘাটে এখানে সেখানে কাজ করতো। কাজ করে তারা 2-1 টাকা ইনকাম করেই পরিবার চালাতো। আমার বাবা সবসময় পাঞ্জাবি পায়জামা পরতো, ধর্মীয় একজন মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো। গ্রামের বাসায় একটা কথা আছে, স্বাদ আছে তো সাধ্য নাই। আমার বাবার সাধ্য ছিল না, কিন্তু তারপরেও আমার বাবার 9 জোড়া স্বপ্ন ছিল তিনি আমাকে মাদ্রাসায় পড়াশোনা করিয়ে একজন বড় মাওলানা বানাবেন এবং সেই নিরিখে বিভিন্ন মাদ্রাসায় আমার বাবা আমাকে ভর্তিও করে। কিন্তু কোনো মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে আমার বাবা সেই মাদ্রাসার খরচ চালাতে পারে না। এমন করতে করতে সব মাদ্রাসাগুলো থেকেই একটা সময় আমি বেরিয়ে চলে আসি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তবে একটা বিষয় কি, আমার বাবার কাছে আমি যখন থাকতাম, মানে বাবার মাদ্রাসায় যখন আমি থাকতাম, মাঝে মাঝে আমি আমার আব্বার সাথে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াইতে যাইতাম। বাবা ঘরে আমাকে কোরআন পড়ানো শিখিয়েছে, নামাজ পড়ানো শিখিয়েছে এবং ধর্মীয় সমস্ত কিছু আমার বাবার কাছ থেকে আমার শিখা। বাবা যখন মাদ্রাসায় বাচ্চা পড়াইতো, আমাকে নিয়ে যাইতো, আমিও তখন বাচ্চাদেরকে আলিফ বা তাসা পড়াইতাম। আমিও মোটামুটি অনেক ভালো আরবি পড়তে পারি। এমন করেই দিন আর রাতগুলো কাটতেছে। আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং অনেকটা বড় হয়ে যাওয়ার পরে কাকার সাথে মাঠে ঘাটে কাজ করি। ওইটা আর ভালো লাগে না। আমি সবসময় পায়জামা পাঞ্জাবি পরি, টুপি পরি এবং মুখে দাড়ি নিয়ে ঘুরে বেড়াই। আমাকে যে কেউ দেখলে বলবে আমি একজন কোরআনে হাফেজ বা আমি একজন ভালো মানের মাওলানা। কিন্তু আমি কোনো হাফেজও নই, কোনো মাওলানাও নয়। সাদা পোশাক আমার খুব ভালো লাগে, এই জন্য আমি সবসময় সাদা পোশাক পরেই ঘুরতাম। এমন করতে করতে আমার কাকা আমার জন্য একটা চাকরির খোঁজ করলো। আমি তো মাঠে ঘাটে খুব ভালো কাজ করতে পারি না, বাড়িতে ঘুরে ফিরে খাই। এই জন্য কাকা তখন আমাকে একটা কাজের ব্যবস্থা করলো, একটা দোকানে কাজের ব্যবস্থা করলো এবং সেটা আমাদের রংপুর থেকে অনেক দূরের একটা জায়গায় আমার কাজের ব্যবস্থা করলো। তো সেই দোকানে আমি তখন চাকরির জন্য গেলাম। যিনি দোকানদার ছিলেন ইনি খুব নামাজি একজন মানুষ ছিলেন, ফরজগার একজন মানুষ ছিলেন। সেই লোকের দোকানে আমি তখন চাকরির জন্য গেলাম এবং তিনি আমাকে চাকরিতে রাখলো।
তার দোকানে আমি চাকরি করতেছি এবং তিনি আমাকে যথেষ্ট বিশ্বাস করতেন, সবসময় ক্যাশে বসাইতেন এবং দোকানে আরও 2 জন কর্মচারী ছিল, তাদের থেকেও তিনি আমাকে সম্পূর্ণ আলাদা চোখে দেখতেন। আমার বাবার সাথে তার ভালো পরিচিতি ছিল, যার জন্য তিনি আমাকে যথেষ্ট বিশ্বাস করতেন। ওনার দোকানে আমি প্রায় 2 বছরের মতো কাজ করি। 2 বছর একেবারে সম্পূর্ণভাবে ভালোভাবে আমি সেই দোকানে কাজ করি এবং কারোর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি না এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক হয়। এই করতে করতে প্রায় 2 বছর পরে আমাদের একজন কাস্টমার ছিল, নাম ছিল রোকসানা ভাবি। রোকসানা ভাবি আমাদের নিয়মিত কাস্টমার। উনি সবসময় আমাদের দোকানে আসতো এবং যত যা লাগতো আমাদের দোকান থেকে নিয়ে যেত এবং এরকমও হতো যে ওনার বাড়িতে আমি মাঝে মাঝে বাজার দিয়ে আসতাম। উনি বাজারের লিস্টটি পাঠিয়ে দিত অন্য বাচ্চাদেরকে দিয়ে, আমি বাজার নিয়ে যাইতাম, ওনার কাছ থেকে টাকা আনতাম। ভাবিও নামাজ কালাম পড়ে এবং খুব ভালো মাপের একজন মহিলা। তো এমন করতে করতে একদিন ভাবি আমার একদিন জিজ্ঞেস করলো যে আচ্ছা আলতাফ ভাই, আপনি তো দোকানে চাকরি করেন, অনেক মানুষের সাথে আপনার পরিচয়, অনেক হুজুরদের সাথেও পরিচয়, এমন কোনো ভালো হুজুর কি আছে আমার সাথে একটু পরিচয় করাই দিতে পারবেন? আমি বললাম যে কেন, কি করবেন? বলে আমার মেয়েটারে আমি কোরআন পড়ানো শিখাবো, মানে ছোটো বাচ্চা ওরা কোরআন পড়ানো শিখাবে, মানে আলিফ বা তাসা আর কি কায়দা পড়াবে। তো আমি তখন বললাম যে আপনার এলাকাতে কি কোনো হুজুর নাই? বলে না, ওরকমভাবে পাই না, আমি যদি একটা হুজুর পাইতাম আমার মেয়েটার একটু ওর কাছে পড়াইতাম। আপনি তো দেখতে হুজুরের মতো, আপনি কি কোরআন পড়তে পারেন না? আমি তখন বললাম ভাবি, কোরআন পড়তেও পারি আর আমার বাবা খুব নাম করা একজন হুজুরও, তো আমি খুব ভালো কোরআন পড়তে পারি। উনি বলে আমার মেয়েরে পড়াইতে পারবেন? আমি বললাম পারবো না কেন, মেয়েটা তখন অনেকটাই ছোট, প্রায় আপনার অনেক ছোট বয়স, অনেক কম বয়স। তো আমি তখন বললাম যে এই বয়সে মেয়েরে কোরআন পড়াইতে হবে কেন? তাই ভাবি তখন আমার আবার হাসি এটাও বললো যে মেয়েও পড়বে আমিও পড়বো, এরকম করে বলতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাসায় আসবো এবং আমি পড়াই যাব, কিন্তু আমি তো দোকানে কাজ করি, আমি হয়তো ভোরে আসতে পারবো, ফজরের নামাজের পরে আসলাম, আপনার বাচ্চারা আর আপনারে পড়াইয়া এরপরে ধরেন আমি দোকানে গেলাম, দোকান খুললাম। ভাবি বললো আচ্ছা ঠিক আছে আলতাফ ভাই, এটা তো সমস্যা না, আপনি আসতে পারেন। এরপরে ভাবির সাথে কথাবার্তা হলো। আমি তার পরের দিনে ভাবির বাড়িতে ফজরের নামাজের পরে গেলাম, ভাবির বাচ্চারে আর ওই ভাবিরে পড়াইতাম। মামি দুজনেই আমার কাছে পড়তে বসতো, আমি তাদেরকে কোরআন পড়াইতাম এবং দুজনেই খুব ভালো ছিল। ভাবি অনেক বেশি টাকা পয়সার মালিক, ভাবির জামাই হচ্ছে বিদেশে থাকতো, কিন্তু টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব ছিল না। এক কথায় বলতে গেলে এই এলাকাতে ভাবি খুবই নাম করা একজন মানুষ, মানে ভাবির হাজব্যান্ড খুবই নাম করা একজন মানুষ। তো আমি তখন ওই বাড়িতে থেকে গেলাম, তাদের যাবতীয় যা যা কিছু দরকার হয় আমি সব কিছুই করতেছি, মাঝে মাঝে বাজার সাজার করে দিচ্ছি, ভাবিকে পড়াইতেছি, মেয়েরে পড়াইতেছি। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমার মা মানে মরার উপরে খাড়া বলতে একটা কথা আছে, গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করতে গেছিলো। ধান সিদ্ধ করতে গিয়ে আমার মায়ের 2 হাতে পুড়ে গেছে, মায়ের 2 হাত পুড়ে গেছে এবং এই খবর তখন আমার বাড়ি থেকে আসার পরে আমি তখন তাড়াতাড়ি বাড়িতে গেলাম। প্রায় 5 দিনের মতো বাড়িতে ছিলাম, মানে মায়ের 2টো হাত একদম সম্পূর্ণ পুড়ে গেছে। তো এরপরে মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। এমনিতেই তো ধরেন আমি পরিবারের বড় ছেলে, আমার আব্বা তো কোনো কাজ কাম করে না, কাকা 2 জন তারা তখন বিয়ে করে ফেলে। বউ চলে আসার পরে তারা আমাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো না, তারা বউ নিয়ে আলাদা থাকে। আমার আব্বা তখন নুন আনতেই পান্তা পুরায়, দেখা যায় 3 বেলা 3 মুঠো ভাতে খেতে পারে না, তার উপরে আবার হঠাৎ করে মায়ের হাত পুড়ে গেল। আব্বা তখন খুব টেনশনে পড়ে গেছিল, আব্বা কি করবে ঠিক বুঝতে পারতেছিল না। আমি বাড়িতে গেছি, আমার কাছে টুকিটাকি কয়টা টাকা ছিল, বেতনের টাকা, ওইটা আমি আব্বারে দিলাম। আব্বার চিকিৎসা চললো। কয়েকদিন পরে আমি আবারও পুনরায় দোকানে আসছি, যেহেতু দোকানে কাজ করি, আমার মা মরে যাবে, দোকানদার তো আর এটা বুঝবে না। আবার এসে দোকানে কাজ করি এবং এরপরের দিন ভাবির বাচ্চারে পড়াইতে গেছি। তো সেই সময় কিন্তু আপনার মোবাইল ফোন, ইন্টারনেট এসব নাই, মানুষের খোঁজখবর নিত শুধুমাত্র চিঠিপত্রের মাধ্যমে। তো ভাবির বাড়িতে আসার পরে ভাবি আমার বলে, কী হয়েছে আলতাফ ভাই, আপনি আসেন নাই, আপনার দোকানে গিয়ে শুনলাম আপনার মায়ের অবস্থা নাকি খারাপ, কী হয়েছে? আমি তখন বললাম যে ভাবি আসলে তেমন কিছুই না, আমার মায়ের 2টা হাত পুড়ে গেছে, ধান সিদ্ধ করতে গিয়ে হাত পুড়ে গেছে, এখন মাকে হসপিটালে ভর্তি করাই রাখছি, মায়ের অবস্থা ভালো না। তো বলে আপনি কি করছেন বাড়িতে গিয়ে? আমি বললাম মায়ের দেখাশোনা করলাম, কয়েকদিন মায়ের সাথে থাকলাম। এগুলো বলতে বলতে না আমি কান্না শুরু করে দিয়েছি। আমি জানি না আমার ভিতর থেকে কেমন জানি খুব ইমোশন কাজ করতেছিল, আমি কান্না করতে শুরু করছি। ভাবি আমারে বলে, আলতাফ ভাই কান্না করতেছেন কেন, আপনি কান্না কেন করতেছেন? আমি বললাম ভাবি আমরা হতদরিদ্র গরিব মানুষ, আমার বাবা 3 বেলা 3 মুঠো ভাত খাওয়াইতে পারেন আমার ভাই বোনগুলারে, এর উপরে মায়ের হাতটা পুড়ে গেছে, মালিকের কাছে কয়টা টাকা অ্যাডভান্স চাইছিলাম,
উনি আমারে বলে তুমি চাকরি ছেড়ে দাও, আমাকে চাকরিতে রাখবে না বলতেছে। খুব অভাবে পড়ে গেছি, যার জন্য খুব খারাপ লাগতেছে, কান্না চলে আসছে, কিছু মনে করবেন না। ভাই বলে না সমস্যা না, আমারে পড়ান। ওই দিন ভাবি আর ভাবির মেয়েরে পড়াইলাম এবং পড়িয়ে যখন বাসা থেকে বেরোবো ওই সময় ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিল। আমি বললাম ভাবি এটা কিসের টাকা? আমাকে বলে টাকাটা নিয়ে গিয়ে আপনার মায়ের চিকিৎসা করেন। আমি বললাম ভাবি আমি গরিব মানুষ, আমি যে টাকা বেতন পাই আমি 10 বছরও তো আপনার এই ঋণ শোধ করতে পারবো না। উনি আমাকে বলে আমার ঋণ শোধ করতে হবে না, আপনি টাকাটা নিয়ে যান এবং আপনার মায়ের হাতের চিকিৎসাটা করেন, এই কাজটা করেন অ্যাটলিস্ট। আমি সত্যি কথা বলতে ওনার কাছ থেকে টাকাটা নিতে চাই নাই, এরপরও ভাবি আমাকে একরকম জোর জবস্তি করে আমাকে টাকাটা দিল। যেহেতু এরকম করেই দিল আমি তখন টাকাটা ওনার কাছ থেকে নিলাম। টাকাটা নেওয়ার পরে এই টাকাটা নিয়ে আমি তখন বাড়িতে গেলাম এবং চাকরিটা ওই সময় ছেড়ে দিয়েছি, কারণ ভাবি মোটামুটি আমাকে অনেকগুলো টাকা দিছে। তো সেই টাকা দিয়ে আমি তখন মানে চাকরি আমার চলে যাবে জানি, তারপরে চাকরি ছেড়েই একরকম চলে গেছে বাড়িতে গিয়ে দীর্ঘদিন মায়ের সাথে হসপিটালে ছিলাম এবং ভাবিও আমার মাকে দেখার জন্য হসপিটালে আসে। এভাবে আলহামদুলিল্লাহ মায়ের হাতের প্লাস্টার হয়, সব কিছু ঠিকঠাক হয়। মাকে তখন আমরা বাড়িতে নিয়ে যাই। মাকে বাড়িতে নিলে পরে ভাবি তখন আমাকে বলে যে আলতাফ ভাই এখন কী করবেন, আপনার তো দোকানে চাকরি চলে গেছে। আমি বললাম ভাবি দোকানের চাকরি তো চলে গেছে তা তো জানি, বাট এই মুহূর্তে কি করব ঠিক বুঝতে পারতেছি না। পরিবারের যে অবস্থা, মানে পারিবারিক যে অবস্থা, এমনিতেই তো সংসার চলে না, তার উপরে আবার মরার উপরে খারাপ বলে একটা কথা আছে, এটাই তো মনে হয় আমার জীবনে চলে আসছে। ভাবি আমারে বলে আলতাফ ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলি। আমি বললাম বলেন। ভাবি বলে আমার বাড়িতে তো কেউ থাকে না, আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী তো বিদেশেই থাকে, আমাদের বাড়িতে একটা মানুষ দরকার। আমার মেয়েটারে পড়াইলেন, আমারে পড়াইলেন এবং আমাদের বাড়িতে থাকলেন, এটা তো খুব খারাপ কিছু হয় না, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমি তখন ভাবিরে বললাম যে ভাবি আপনি তো এমনি আমার অনেকগুলো টাকা দিছেন, আপনি বললে তো আমি এমনিই যাব। উনি আমরা বললে যে না টাকা পয়সার বিষয় না, আপনি যদি যান তাহলে আমি খুব খুশি হব, যাবেন তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আপনার বাড়িতে যাব। তো এরপরে আমি তখন ভাবির বাড়িতে চলে গেলাম। জানি না উনি মাস শেষে আমাকে বেতন দিবে কি না, কারণ তার কাছ থেকে তো আমি অনেকগুলো টাকা আগ থেকে ঋণ করে রাখছি। তো উনি আমাকে বুঝাইলো, বোঝানোর পর ওনার বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পরে আমি থাকতেছি, খাইতেছি, পড়তেছি, কোনো কাজ নাই। ওনার শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে। আমি হুজুরের মতো পায়জামা পাঞ্জাবি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, মোটামুটি সবাই জানে যে আমি এই বাড়িতে আসি। এভাবেই তখন থাকতেছি। তো ভাবির হাজব্যান্ডে বিদেশ থাকতো, সবসময় ভাবি আমার সাথে কথাবার্তা বলতো। ওনার শ্বশুর শাশুড়ি যখন ঘরে থাকতো না বা দূরে থাকতো তখন আমার সাথে কথাবার্তা বলতো এবং সবসময় এসে তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করতেন। তার স্বামী এটা করছে, তার স্বামী ওইটা করছে, স্বামী বিদেশ থাকে, বহু বছর হচ্ছে আসে না, তাকে টাকা পয়সা দেয় না, তার প্রচণ্ড অভাব, মানে এইগুলো সেগুলো আমাকে তখন বলতো, শারীরিক অভাব, এইগুলো সেগুলো আমাকে বুঝাইতো। তখন আমি বললাম যে ভাবি সমস্যা নাই, আপনার স্বামী তো টাকা ইনকাম করতেছে। ভাবি বলে আমি টাকা দিয়ে কি করব, আমার তো এত টাকার প্রয়োজন নাই, আমার একটা সংসার দরকার, আমার একটা মাত্র মেয়ে, আমার আর কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার এভাবে চলে না। এগুলো সেগুলো করে ভাবি মোটামুটি আমার সাথে অনেকটাই হলো মানে ক্লোজ হয়ে গেছিলো, অল্প সময়েরগুলোর ভিতরে অনেকটাই ক্লোজ হয়ে গেছে। এবং মোটামুটি অনেকটা ক্লোজ হয়ে যাওয়ার পরে ভাবির চাল চলন আমার কাছে কেমন জানি একটু অস্বাভাবিক মনে হতো। কথাবার্তার ধরন বা চলাফেরা কেমন যেন একটু অন্যরকম মনে হতো। আগে আমার কাছ থেকে দূরে থাকতো, দূরত্ব বজায় রাখতো, দূর থেকে কথা বলতো, খুব বেশি একটা কাছে আসতো না। কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম যে ভাবি আমার খুব কাছাকাছি এসে আমার সাথে কথা বলে, শরীরের সাথে শরীর ঘেঁষিয়ে, তারপরে এমনি সেমনি, মানে বিভিন্নভাবে ভাবি যেন আমার সাথে খুব ক্লোজ হতে যাচ্ছে। আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব বা ভাবিরে কি বলবো। উনি আমার সাথে এতটা ক্লোজ হয়ে যাইতেছে, মানে খুব ক্লোজ হয়ে যাচ্ছে। পরে এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে, যত দিন পার হইতেছে ভাবি আমার সাথে ঠিক ততটাই ক্লোজ হওয়ার ট্রাই করতেছে বা ক্লোজ হয়েও যাচ্ছে। পরে একটা সময় চিন্তা করলাম যে এই পরিবারে যদি আমি থাকি তাহলে আমাকে আমার ইজ্জত দিতে হবে বা ভাবির সাথে কোনো না কোনো খারাপ কাজে আমার যোগ্য হইতে হবে, তা না হলে আমি এখানে থাকতে পারবো না। কারণ ভাবি মোটামুটি আমার সাথে যা করতেছে আমি যদি এটা মেনে না নেই তাহলে তো আমার এখানে থাকা সম্ভব না। ভাবির বাড়ি, ভাবির ঘর, তারই তো সব কিছু, আমার তো কিছু না। এখন আমি যদি এসব কাজ না করি তাহলে তো এই বাড়িতে মনে হয় আমার থাকা হবে না। যতভাবেই চেষ্টা করলাম নিজেকে সরিয়ে মোটামুটি থাকার জন্য, বাট আমি আর ওভাবে থাকতে পারি না। না পারার পরে কিছুদিন পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি তখন চলে যাব।
এবং এই বলে আমি তখন করলাম কি, ভাবিরে কোনো কিছু না বলেই নিজেকে সেভ করার জন্য একরকম আমি তখন এই বাড়ি থেকে চলে গেছি, মানে বাড়ি থেকে পালাই গেছি হুট করে। বাড়ি থেকে পালিয়ে আমি তখন অন্য একটা জায়গায় চাকরি নিয়েছি, ওই চাকরির ওখানে চলে গেছি। ওইখানে চাকরি করতেছি, ভাবির কোনো আর খোঁজ খবর নেই না, আল্লাহর কি হুকুম আর কি, ভাবির কোনো খবর নেই না। এভাবে প্রায় 3 মাস পেরিয়ে গেছে, ভাবির কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নেই। 3 মাস পরে একদিন হঠাৎ করে সেই বাজারেরই, মানে আমি যেখানে চাকরি করি ওখানেই হঠাৎ করে একদিন ভাবির সাথে আমার আবার দেখা, রোকসানা ভাবির সাথে ওই বাজারে দেখা হওয়ার পরে ভাবি আমার চোখে চোখ পড়ছে, মানে কিচ্ছু বলে নাই, মানে আমাকে কিছু না বলে ভাবি হেঁটে চলে যেতেছে। তো এই দৃশ্যটা আমি যখন দেখলাম যে একটা মানুষ আমার কাছে এতগুলো টাকা পাবে, আমি তার এত ক্ষতি করছি, তার অনেক টাকা ঢুকে নিয়ে চলে আসছি, সে আমাকে আজ 3 মাস পরে দেখার পরেও সে কোনো কথা না বলে আমার চোখে চোখ পড়লো, সে চলে গেল। সে তো চাইলে আমার কাছে টাকা চাইতে পারতো বা এসে আমাকে ধরতে পারতো, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি। তখন কেমন জানি বিবেকের মানে বিবেকটা একটু কেমন জানি নাড়া দিয়ে উঠলো যে না, আমি মনে হয় এই কাজটা ভালো করি নাই। তখন আমি পিছন থেকে হাঁটতে হাঁটতে ভাবির দিকে হেঁটে যাচ্ছিলাম, আস্তে আস্তে করে ভাবির দিকে যাচ্ছিলাম, এবং যাওয়ার পরে পিছন থেকে ডাক দিলাম, ভাবি ও ভাবি। 2টা ডাক দেওয়ার পরে ওখানে দাঁড়াইছে, দাঁড়ায় আমার দিকে তাকে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, মানে কান্না করতেছে। আমি তখন বললাম যে ভাবি কান্না করতেছেন কেন? বলে না, আপনাকে অনেকদিন পরে দেখলাম, তো আমাদের বাড়িতে তো নিজের পরিবারের মতোই ছিলেন, আপনাকে হঠাৎ করে অনেকদিন পরে দেখে একটু কান্না করলাম আর কি। কেন কান্না করতেও কি অপরাধ? আমি বললাম ভাবি, আপনি আমার কাছে এতগুলো টাকা পাবেন, আমি আপনার এতগুলো টাকা নিয়ে চলে আসছি, আমার সাথে আপনার দেখা হলো, আপনি তো আমার ধৈর্য আমার কাছ থেকে টাকাগুলো নিতে পারতেন বা লোকজন জড়ো করতে পারতেন। ভাবি আমারে বলে, আপনার সাথে আমার সম্পর্কটা টাকা পয়সার অনেক ঊর্ধ্বে ছিল, আপনি আমাকে খারাপভাবেই নিছেন, আমি আসলে আপনার সাথে কোনো খারাপ সম্পর্ক করতে চাই না, আর আপনি যদি না করতেন আমার কোনো সমস্যা ছিল না। আমি তখন বললাম ভাবি কোথায় আসছেন? বলে এখানে আমার একটা দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি আছে, সেখানে আসছিলাম। তো আপনি এখানে কি করেন? আমি বললাম ভাবি বাজারে একটা চাকরি করি। বলে কোথায়? আমি বললাম জয়ী মুদির দোকানে, মানে দোকানটা দেখাই দিই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তো চাকরি করেন। আমি বললাম ভাবি কিছু মনে করবেন না, যদি মাঝে মাঝে আসেন খুশি হব। পরে বলে আপনি কি আমাকে আসতে বলতেছেন? আমি বললাম হ্যাঁ, আপনি যদি আসেন তাহলে আমি খুশি হব। পরে বলে যদি বলেন অনুমতি দেন তাহলে আসবো। এইটা বলি সেদিন ভাবি আমার কাছ থেকে বিদায় নিল। তো বিদায় নেওয়ার পরে এরপরে ভাবি মাঝে মাঝে, মানে মাঝের মধ্যে এই দোকানে আসে, মানে মাঝের মধ্যে বলতে প্রায় 2-1 দিন পর পর এই দোকানে চলে আসে, আমার সাথে কথা বলে, এবং আমার যে দোকানের মালিক আর কি, উনিও বিষয়টা একটু সন্দেহের নজরে নিল যে মহিলা কেন বারবার আমার কাছে আসে, এইভাবে কথা বলে। এইভাবে আমার দোকানদার আমার কোনো নোটিশ না দিয়ে, মানে আমার কিছু না বলে হঠাৎ করে আমাকে দোকান থেকে বের করে দিল, মানে কথা নাই বার্তা নাই, দোকান থেকে বের করে দিল। দোকান থেকে বের করে দেওয়ার পরে আমি তখন ভাবির সাথে যোগাযোগ করলাম, ভাবিরে বললাম যে আমার এখানকার চাকরিটাও তো চলে গেছে, আমি ঠিক এই মুহূর্তে কি করব বুঝতেছি না। ভাবি আমার বলে আপনি তো এই বাজারে অনেক দিন ধরে আছেন, আপনি একটা কাজ করেন, আপনি এই বাজারে একটা দোকান দেন। আমি তখন বললাম এই বাজারেই দোকান দিব, দোকান দিতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? ভাবি আমার বলে পুঁজি আমি আপনারই দিব, আপনি দোকান দেন। আমি বললাম আপনি এমনি আমার কাছে অতীতে অনেকগুলো টাকা পাবেন, আপনি সেই টাকায় আমি দিতে পারি না, তার উপরে আপনার কাছ থেকে আবার টাকা নিব? না না না, আমি আর আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। ভাবি আমার বলে আলতাফ ভাই, আমি আপনাকে টাকাটা দিতে চাই, নিজ থেকেই দিতে চাই, টাকাটা নিয়ে যান। একরকম ভাবি জোর করে আমাকে তখন টাকাটা দিল। টাকাটা দেওয়ার পরে আমি ভাবির কাছ থেকে টাকাটা নিলাম, যেহেতু উনি একরকম জোরাজোরি করতেছে, তারপর টাকাটা নিছি। নেওয়ার পরে আমি সেই বাজারে একটা ছোটোখাটো স্টেশনারি দোকান দিয়েছি। তো দোকানটা দেওয়ার পরে তো মোটামুটি দোকানটা ভালোই চলতেছে। দোকানের পিছনেই তখন আমার বাসা ছিল, দোকানের পিছনে বাসা নিছি। এইবার তো ভাবি প্রায় প্রতিদিনই আমার বাসায় আসে, এই সেই, এবং এমন করতে করতে ভাবির প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। যেরকম ভাবি দুর্বল হয়ে যায়, এবং সেরকমভাবে আমিও তখন ভাবির উপর অনেকটা দুর্বল হয়ে পড়ি, এবং সেই সূত্র ধরে ভাবির সাথে আমার প্রতিনিয়তই খারাপ সম্পর্কটা হতে থাকে। তো এটা সত্যি আমার ইচ্ছা ছিল না, আমি আগ থেকেই বরাবর বলি যে আমার কোনোই ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতি আমাকে শেষ পর্যন্ত এই জায়গায় নিয়ে আসছে, এবং আমি ওনার সাথে এই ধরনের সম্পর্কে লিপ্ত হচ্ছি। এই সম্পর্কগুলো প্রতিনিয়তই করে যাচ্ছি, এবং এরকম করতে করতে ভাবির হাজব্যান্ডও বিদেশ থেকে ভাবির জন্য টাকা পয়সা পাঠাইতো। তখন আমার পরিবারে আর কোনো অভাব ছিল না, মানে টোটালি আর কোনো অভাব নাই, টাকা পয়সা মানে সব কিছুই ভাবির কাছ থেকে নিতেছি, খরচ করতেছি, পরিবারকে দিতেছি, মানে সর্বদিক থেকে তখন আমি অনেক ভালো একটা অবস্থানে চলে গেছি। ভালো জামা কাপড় পরি, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ভালো লোকদের সাথে চলাফেরা করি, সব অনেক ভালো হয়ে গেল। এরকম করতে করতে ভাবি আমার কাছে আসতো যাইতো, এমন করতে করতে ভাবি একদিন আমাকে বলতেছে যে আলতাফ ভাই, আপনি তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালামও পড়েন,
আপনার সাথে আমি যে সম্পর্কটা করতেছি এটা কি আপনার কাছে ভালো মনে হয়? আমি বললাম, ভাবি এটা তো হারাম, এটা তো আমি প্রথম থেকে আপনাকে বলতেছি যে এই সম্পর্কটা হারাম, আমি মূলত এই সম্পর্ক নিয়ে আপনার সাথে থাকতে চাই না। ভাবি আমাকে বলে, আমিও না সম্পর্কটা থেকে বেরোতে চাই। আমি বললাম, তাহলেই তো ভালোই, আপনি তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে যান, আমিও তওবা করে নিই। ভাবি বলে, না আমি এই তওবা করতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। আমি বললাম, মানি আমার সাথে থাকতে চান মানি? ঠিক বুঝলাম না। ভাবি আমারে বলতেছে যে আমি চাচ্ছি আপনাকে বিয়ে করে সংসার করার জন্য। আমি তখন বললাম, এটা আপনি কি বলেন? এইটা আপনি কী ধরনের কথা বলেন? আপনার সন্তান আছে, আপনার স্বামী আছে, তারা থাকার পরেও আপনি কি আবার বিয়ে করবেন? ভাবি আমাকে বলে, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব, আমি আপনার সাথে সংসার করব। সত্যিকার অর্থে আমার এই স্বামীটা শুধু নামমাত্র স্বামী, ও আমার টাকার কুমির। আমার ওই টাকাওয়ালা স্বামী দরকার নেই। আপনি যেহেতু দোকান দিয়েছেন, 2-1 টাকা আপনার দোকান থেকে ইনকাম হবে, সেই টাকা দিয়ে মোটামুটি ভালোভাবেই চলতে পারবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। পরে আমি বললাম, ভাবি আপনার স্বামী আবার কি বলবে? বলেন, আমার স্বামীকে আমি সসম্মানে ডিভোর্স করে আমি আপনাকে বিয়ে করব। তা আমি বললাম, আপনার এত বড়লোক স্বামী। ভাবি আমাকে বলে, আমি বারবার বলতেছি আমার বড়লোক স্বামীর দরকার নাই, আমার আপনাকে হলে হবে, আমি আপনাকে বিয়ে করব। শেষ পর্যন্ত ভাবি সম্পূর্ণ তার ইচ্ছায় তার শ্বশুরবাড়ি ছেড়ে আমার কাছে চলে আসলো, মানে তার স্বামীর সংসার সব কিছু সেরে আমার কাছে চলে আসলো। আমার কাছে আসার পরে দুজনেই তখন আবারও আমি দোকানদারি করতেছি, ভাবি আমার সাথে থাকতেছে। এভাবে প্রায় 15-20 দিনের মতো কেটে গেল। এবং 15-20 দিন পরে আমার বড় বোন তখন বিষয়টা জানতে পারছে যে এমন এমন ঘটনা। আমার বড় বোন জামাই, মানে আমার ধুলাবাইরেও কিন্তু আমি দোকানে একটা ব্যবসা ধরাই দিয়েছি এই বাজারেই। আমার বোন তখন বিষয়টা জানতে পারার পর আমার বোন তখন একদিন আসছে আমার বাসায় আসার পরে বোন সব কিছু দেখে গেছে যে ওনার একটা মেয়ে আছে, আমি ওনাকে বিয়ে করছি। এই শুরু হলো মনে করেন আমার উপরে আগুন। আমার বোন বাড়িতে গিয়ে আম্মা, আব্বা, কাকা যারা আছে সবাইকে জানাইলো, এবং সবাই দোকানে এসে আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। এটা তুই কেন করলি, কী কারণে করলি, মহিলা সহ মানে বাচ্চা সহ মহিলার কেন বিয়ে করলি? এখন আমি কাউরে বুঝাইতে পারি না। একসময় ভাবি আমার মুখে খাবার তুলে দিছে, আমি ভাবির খাবার খেয়ে বাইচেছিলাম না, আমার পরিবার তখন আমার উপরে পরিপূর্ণভাবে মানে পাল্টায় গেল যে না, আমি এটা ভুল করছি, আমি এটা অন্যায় করছি, এটা ঠিক করি নাই, এবং এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। মানে এরকম করেই বলতেছে যে এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তখন পরিবার একদিকে, আমার বউ আর বাচ্চা একদিকে। লাস্ট পর্যন্ত আমি আমার পরিবারকে স্যাক্রিফাইস করলাম যে না, আমি আমার পরিবারের কাছে যাব না, আমি আমার ভাবির সাথে, মানে যাকে বিয়ে করছি রোকসানা, আমি রোকসানার সাথেই থাকবো, আমার পরিবার দরকার নেই। আমার আব্বা আম্মা, ভাই বোন যারা ছিল তারা প্রত্যেকে আমার সাথে তখন সম্পর্ক আলাদা করে ফেলে, আমার সাথে কোনো কথা বলে না, আমার সাথে কোনো থাকে না, মানে তারা সবাই তখন আমার কাছ থেকে সরে গেছে, আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। তো আমি যেহেতু ওনাকে বিয়ে করছি, ওনার সাথেই তখন আমার দিন রাত ভালোই কাটতেছে এবং সব কিছু ভালোই কাটতেছে। এরকম করতে করতে আমার ব্যবসা খুব বেশি লসে যাইতেছে, ব্যবসা ওরকম কোনো লাভ হইতেছে না, দিনে দিনে ব্যবসা ডাউন যাইতেছে। তো এমন করতে করতে আমার দোকানটা প্রায় আপনার পড়ে যাওয়ার মতো অবস্থা, মানে দোকানটা মানে একেবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কী করবো তখন আর বুঝতে পারতেছিলাম না, মানে এই অবস্থার মধ্যে কী করবো, আর মানে কোনো কিছু মাথায় আসে না। আর আরেকটা জিনিস কি বলতে খারাপ লাগে, তারপরেও বলি, আমার ওই ভাবিকেও আর ভালো লাগে না, যাকে বিয়ে করছি উনি তো আমার বয়স অনেক বড়, বয়স অনেকই বড় ছিল, অনেক সিনিয়র ছিল। তো আবার তার সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে দিনে দিনে খুব খারাপের দিকে যাইতেছে, মানে আমার কাছে আর ভালো লাগে না। একটা সময় চিন্তা করলাম আমি তারে ছেড়ে দিব, মানে হঠাৎ করে মাথার মধ্যে এটা চলে আসছে যে আমি তারে ছেড়ে দিব। ওর জন্য কিন্তু একটা সময় আমি আমার বাপ মা সব কিছু ছেড়ে দিছি, বাট বছরখানেক তার সাথে থাকার পরে আমার আর তারে কোনোভাবেই ভালো লাগতেছে না। একে তো ব্যবসায় মায়ের খেলাম, টাকা পয়সা সব চলে গেল, হাতে কোনো টাকা ঢুকা নাই। ওই সময় কিন্তু আমার মায়ের অবস্থা খুব ভালো, আমার ভাইরা ভালো অবস্থানে চলে গেছে, এরপরে পরিবারে মোটামুটি টাকা পয়সা আছে। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে আমার আম্মার সাথে আলোচনা করতেছি যে আম্মা আমি রোকসানারে ছেড়ে দিব, আমার ভালো লাগে না। আম্মাও তখন আমাকে জানাইলো যে ঠিক আছে এটাই কর, তুই ছেড়ে দে। তো এমন করে তার সাথে প্রতিদিন ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো ভাল লাগে না। এবং না লাগার পরে হঠাৎ করে আমি তার নামে একটা বদনাম উঠিয়ে দিলাম ওই বাজারে ওইটা নাই বলি, সেটা খুব লম্বা একটা ঘটনা, মানে যে কোনো একটা পুরুষের সাথে আমি নিজেই ঘটনাটা ঘটাইছি জাস্ট তার নামে একটা বদনাম উঠানোর জন্য। এরকম একটা বদনাম উঠাই দিয়া আমি আমার সমস্ত অপরাধগুলো তার কাঁধে ছাপাইয়া আমি তখন সে বাজার থেকে পালাইছি। ওই বাজার থেকে পালাইছি এবং পালিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করলাম। মা তখন আমাকে আমার দূর সম্পর্কের এক মামার বাড়িতে পাঠাই দিল। মায়ের দূর সম্পর্কের এক ভাইয়ের বাড়ি আছে ঢাকায়, মানে বাসায় ঢাকায়, আমাকে তখন ওই ঢাকা পাঠিয়ে দিছে। আমি তখন করলাম কি, রোকসানার মেয়েকে ছেড়ে ডিরেক্টলি ঢাকায় চলে গেছি। মানে কেন যে হঠাৎ করে রোকসানাকে আমার ভালো লাগতেছে না, ওকে আমার সহ্যই হয় না,
ওর সাথে আমার কোনো দিক থেকে মনেরও কোনো মিল হয় না, কোনো দিক থেকে কোনো কিছু ভালো লাগে না, যার জন্য শেষ পর্যন্ত ওকে ছেড়ে দিয়ে আমি মায়ের কথা মতো তখন ঢাকায় চলে গেলাম। তো যে মামার বাসায় গেলাম ওই মামা আবার ভালো অবস্থানে আছে। তিনি তখন আমার একটা বললো যে তুই কী করবি? আমি বললাম আপনি যেটা বলেন সেটাই করব। তো মোটামুটি নিজের কাছে কিছু টাকা টুকা ছিল। পরে উনি আবার বললো ফলের দোকান দে। তো ব্যান গাড়ির ভিতরে আমি তখন ফল বিক্রি করতাম, বিভিন্ন ধরনের ফল, ওই পুঁজিগুলো দিয়ে লাস্ট টাকাগুলো দিয়ে। আর আরেকটা কথা, আমি রোকসানার কাছ থেকেও কিছু গয়নাগাটি ওর ছিল, যেগুলো আমাকে বলছিলাম যে এগুলো বিক্রি করো, বিক্রি করে আমি কিছু একটা করি, কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত আরও এগুলো বিক্রি করতে দেয় নাই। শেষের বেলায় এসে আমাকে গয়নাঘাটিগুলো বিক্রি করতে দেয় নাই, এবং যার কারণে আমি তখন মানে এই সিদ্ধান্ত নিলাম যে আমি ওর গয়নাঘাটিও আমি তখন নিয়ে চলে আসছি। এরপরে গয়নাগুলো বিক্রি করলাম, সেই গয়নাগুলো থেকে নগদ টাকা পাইলাম। মামার সাথে আলাপ আলোচনা করলাম, মামা তখন আমাকে ওই ফল বিক্রি করার পরামর্শ দিল। ফল বিক্রি করতেছি, কাস্টমার আসতেছে, ফল বিক্রি করতেছি, দেখ ভালোভাবেই তখন সময়গুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মিডিয়ার ভিতরে মানে হঠাৎ করে এক লোকের সাথে আমার পরিচয় হলো, এবং এই লোকটা আমার কাছ থেকে সবসময় ফল নিয়ে যেত, মানে ফল টল কিনতো আর কি। তো এমন করতে করতে একদিন উনি আমার বলতেছে যে আমি তোমার একটা শ্যুটিং করব, মানে একটা শ্যুটিংয়ে আমাকে নিয়ে যাবে, আমি সেখানে ফল বিক্রেতায় থাকবো, ফল বিক্রি করব। তখন আমি বললাম যে দেখেন আমি তো এই শুটিং বুঝি না বা এগুলো কি। তারপর উনি আমাকে একটা শ্যুটিংয়ে নিয়ে গেছে, মানে এই লোকটার সাথে আমার এইভাবে পরিচয় হয়। উনি আমাকে এফডিসিতে নিয়ে গেছে, ওনার সাথে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে গেলাম, এবং সেখানে আমি একজন ফল বিক্রেতার মানে একজন ফল বিক্রেতা সেজে ওই মানে নাটকে আমি তখন কাজ করলাম। এটা ছিল আমার প্রথম নাটক। তো এই নাটকে কাজ করলাম, করার পরে মোটামুটি আমি একটু অনেকের কাছে পরিচিত হয়ে গেলাম। অনেকে আমাকে তখন ভালো ভালো প্রডিউসার বা পরিচালক যারা আছে ওরা বিভিন্ন নাটকে আমাকে তখন ডাকতো। তো এই নাটকে ওই নাটকে বিভিন্ন নাটকে তখন আমাকে ডাকে, আমার পপুলারিটি তখন অনেক অংশে বেড়ে গেল। আমি ইতিমধ্যে ফল বিক্রিও বন্ধ করে দিলাম, মানে ফল বেচা কিনা বন্ধ করে দিলাম, এবং ফল বেচা কিনা বন্ধ করে দিয়ে তখন আমি নাটকে কাজ করতেছি। বেশ কয়েকটা বাংলা নাটকে কাজ করি, এবং করার পরে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি, নাটকেও চলতেছি। এমন করতে করতে ওই নাট্যপাড়া থেকে সুমাইয়া নামের এক মেয়ের সাথে আমার পরিচয় হয়। তো সুমাইয়া নামের যে মেয়েটার সাথে পরিচয় হয়, ওই মেয়েটা কিন্তু নাটকের কোনো কেউই না, ওর বাবা ছিল একজন প্রডিউসার, মানে উনি নাটকে প্রডিউস করতো বা সিনেমায় প্রডিউস করতো। বাট এই লোকটার মেয়েটা মানে মাঝে মাঝে এফডিসিতে আসতো, আসার পরে আমাকে দেখতো, আমার সাথে কথা বলতো। তখন কিন্তু আমি আর এই মানে ওই পোশাক আশাকে নাই, আমি শেভ করে দাড়ি ফেলে দিয়েছি, এবং পায়জামা পাঞ্জাবি খুলে জিন্স প্যান্ট টি শার্ট পরতে শুরু করছি, এবং খুবই মডার্ন এবং ওয়েস্টার্ন একটা লাইফ আমি তখন লিড করি। তো আমি দেখতে শুনতে খুবই সুন্দর ছিলাম, এটা ছোটোবেলা থেকেই। তো আমি হয়তো পায়জামা পাঞ্জাবি বা দাড়ি রাখার কারণে আমার বয়সটা ওরকম করে বোঝা যাইতো বা অন্যরকম লাগতো। ঠিক সব কিছু যেরকম মডার্ন লাইফে যখন চলে আসি, এই সুমাইয়া মেয়েটার সাথে তখন আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। ভালো লাগার সম্পর্ক শুরু হয়, এবং শুরু হওয়ার একটা পর্যায়ে তখনও আমাকে হঠাৎ একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা একটু ভিন্ন রকম একটা প্রস্তাব। আমাকে প্রস্তাব দিল যে তুমি সিনেমা ছেড়ে দিবা, তুমি আর সিনেমাতে কাজ করবা না, সিনেমা যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে আমি সংসার করব। তো এর শর্ত একটা, আমাকে সিনেমা ছেড়ে দিতে হবে। তো আমি তখন বললাম যে আমি নাটকে কাজ করি, সিনেমায় কাজ করি, এতে কি এমন সমস্যা? আমাকে বলে যে না, তুমি এসব কাজ করতে পারবে না, তুমি যদি এগুলো ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। তাই আমি বললাম তুমি যে আমাকে বিয়ে করবে এটা তো তোমার পরিবার কখনো মেনে নেবে না। ও তখন আমাকে বলতেছে যে প্রয়োজনে আমি আমার পরিবারকে জানাবো না, আমার পরিবারকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি রাজি থাকো। তখন আমার মা ঢাকাতে থাকতো, আমার আম্মাকে আমি ঢাকায় নিয়ে আসি, এবং আমার যে ছোটো ভাই আছে ওরও আমি ঢাকায় নিয়ে আসি, ওরা আমি ব্যবসা বাণিজ্য ধরাই দিই। মা ছোটো ভাই তখন ঢাকায় থাকতো, এবং এই মেয়েটা যখন এরকম পাগলামি করতেছে, আমি তখন বিষয়টা আমার মাকে প্রথমত জানাইলাম যে মা এমন এমন ঘটনা, মেয়ে তো দেখতে শুনতে ভালো আছে, এখন মেয়ে এটা বলতেছে। মা আমারে বলে তোর কাছে কেমন লাগে? আমি বললাম হ্যাঁ মেয়েরা আমার কাছে ভালোই লাগে, এখন তুমি যদি বলো তাইলে আমি বিয়ে করতে পারি। আম্মা আমারে বলতেছে যদি তুই মনে করিস বিয়ে করলে ভালো হবে, বা মেয়ে দেখতে শুনতে ভালো যেহেতু আছে, এবং মেয়ের পারিবারিক অবস্থাও যদি ভালো থাকে তাহলে তুই এটা করতে পারিস। তখন মেয়ে তার বাবাকে জানাইলো, এবং আমিও আমাকে মেয়ে তার বাবাকে জানানোর পরে মেয়ের বাবা সরাসরি এটা প্রত্যাখ্যান করলো যে না, এরকম ছেলের কাছে উনি ওনার মেয়ে বিয়ে দেবে না, যে নাটকের সাইড ক্যারেক্টারে কাজ করে বা এরকম কোনো ছেলের কাছে দিবে না। আমি আগে ফল বিক্রি করতাম, উনি সেটাও জানতো। উনি তখন আর ওটাতে রাজি হলো না। রাজি না হওয়ার পরে এই সুমাইয়া তখন করলো কি, আমারে বলে যে আমার সাথে পালিয়ে আসবে। তো আমি বললাম যে ঠিক আছে, যদি পালিয়ে আসো তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে পালিয়ে আসতে রাজি আছি। তখনও আমার সাথে, আমি ওকে বললাম যে পালিয়ে আসলে আমি তোকে বিয়ে করব। পরে একটা সময় তো শিক্ষিত এবং বড়লোকের মেয়ে ছিল, ওর বাসা থেকে মোটামুটি ওর আগেরই অনেক টাকা পয়সা জমানো আছে, আবার ওর আরেকটা মা ছিল যে মা মারা গেছে,
ও এখন যে মায়ের কাছে এটা হচ্ছে ওর সৎ মা। আগের মা মারা গেছে এবং আগের মায়ের অনেক টাকা পয়সা গয়নাগাটি ওর কাছে আছে, অনেক টাকা পয়সা গয়নাগাটি আছে। এই সব কিছু নিয়েও তখন ওর বাবার সাথে রাগ করে আমার বাসায় চলে আসে এবং আসার পরে ও যেদিন আসে মানে সকালবেলা ও আসে এবং দুপুরের মধ্যে আমরা বিয়ে শাদী করবো ওই প্ল্যানিং করতেছি, ওই দুপুরের মধ্যে ওর সৎমা আর ওর দুঃসম্পর্কের একটা কাকি তখন তারা চলে আসে এবং তারা এসে তারা বুঝাইতেছে যে না এভাবে না, তারা পারিবারিকভাবেই বিয়ে দিবে, মানে ও পালিয়ে আসার পরে বলতেছে পারিবারিকভাবেই বিয়ে দিবে। তো আমার মাও তখন বললো যে ঠিক আছে পারিবারিকভাবেই যদি বিয়ে দেন তাহলে পারিবারিকভাবেই বিয়ে হবে, সমস্যা নেই। কিন্তু রোকসানার বাবার মানে আপনার সুমাইয়ার বাবারও এক কথা যে আমি আর সিনেমাতে কাজ করতে পারবো না বা নাটকে কাজ করতে পারবো না। তো এরকমভাবে সব কিছু ঠিক হলো। ঠিক হওয়ার পরে উনি ওই মুহূর্তে তখন সুমাইয়াকে আমার বাসা থেকে নিয়ে গেল পারিবারিকভাবে বিয়ে দেওয়ার কথা বলে। তো এইভাবে কথাবার্তা বলে উনি নিয়ে যাওয়ার পরে উনি হঠাৎ সুমাইয়াকে মানে লুকিয়ে ফেললো, আমাকে বলে গেছে যে এরপরে পারিবারিকভাবে বিয়ে দিবে, কিন্তু উনি হঠাৎ করে সুমাইয়াকে লুকিয়ে ফেললো। এবং শুধু সুমাইয়াকে উনি লুকায় নাই, সুমাইয়াকে লুকানোর পরে উনি আমার পিছনে একরকম কুকুর লাগাই দিছে। আমার তখন ঢাকা শহরে বেঁচে থাকা খুব দায় হয়ে দাঁড়াইছে। গুন্ডা পান্ডা থেকে শুরু করে যত খারাপ লেভেলের লোক আছে সবগুলো আমার পিছনে লাগাই দিছে। আমি বাসা থেকে বেরোইতে পারি না এবং এরকম করে একদিন রাতের বেলায় বাসায় ফিরতেছিলাম, রাতের বেলায় ঠিক অত রাত না 7:30 বাজে, এমন সময় এলাকার এক ছেলে তখন আমাকে ডাকলো, এলাকার লোকাল খারাপ ছেলে, ও ডাইকে আমারে মোটামুটি খুব ভালোভাবে আমাকে মারছে। ওইখানে আমার হাতটা ভেঙে ফেলছে, মারার পরে আমি দীর্ঘদিন বাড়িতে হসপিটালে ছিলাম এবং হসপিটালে থাকার পর আমার মা বলে যে চল আমরা ঢাকা থেকে চলে যাই, কারণ ঢাকায় যদি থাকি তাহলে আগে পরে তোর ওরা মেরে ফেলবে, তুই চল ঢাকা থেকে চলে যাই। তো আমি তখন মায়েরে বললাম যে মা ঢাকায় থাকতেছি, কাজ করতেছি। মা বলে যে না তাহলে আমরা ঢাকা থেকে চলে যাই, আমরা ঢাকায় থাকবো না। ওই সময় মোবাইল ফোন ছিল আমার কাছে, তো সুমাইয়ারও মোবাইল ছিল, বাট ওর নাম্বারে আমি অনেকবার কল করছি এবং নাম্বারটা বন্ধ করে রাখছে, ওর নাম্বার আমি লাইন পাই নাই, নাম্বারটাও বন্ধ, মানে আমার বাসা থেকে যাওয়ার পরে টোটালি ওর সাথে আমার পুরো যোগাযোগটা ওর বাবা বন্ধ করে দিছে। সে জায়গা থেকে এরপরে আম্মা আমাকে বলে যে তোর ঢাকায় থাকার প্রয়োজন নাই, ঢাকায় থাকলে হয়তো ওরা তোর মেরে ফেলবে, চল আমরা ঢাকা থেকে চলে যাই। একরকম মায়ের অনুরোধেই আমি তখন ঢাকা ত্যাগ করি। আমি তখন ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি রংপুরে, আবারও রংপুরে চলে যাই। তো রংপুরে চলে যাওয়ার পরে প্রথম দিকে কোনো কিছু করতাম না, বাড়িতেই বসে থাকতাম, টুকিটাকি এইভাবে সময়গুলো কাটতেছে এবং এরকম করতে করতে আমার প্রায় 2 থেকে আড়াই মাস পরে একদিন হঠাৎ করে, আমি কোনো কিছুই করতাম না কিন্তু বাড়িতে, ছোটো ভাইয়ের ব্যবসা বাণিজ্য ছিল, ওর ব্যবসা বাণিজ্য করতে আমি বাড়িতে বসে। 2 থেকে আড়াই মাস পরে একদিন হঠাৎ করে আমাদের বাড়ির মধ্যে বোরকা গায়ে দিয়ে এক মহিলা আসছে। তো বোরকা গায়ে দিয়ে এক মহিলা আসছে, আমি তো মহিলাকে চিনি না। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কে? এটা বলার পরে হঠাৎ করে বোরকার মুখোশ খুলছে, আমি দেখতেছি এটা সুমাইয়া। তো সুমাইয়াকে দেখে তো আমি অবাক যে তুমি এখানে কোত্থেকে আসছো। আমাকে বলতেছে যে আমি আসছি, এখন আমার আব্বা তো আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, তো আমি সেই ঘর থেকে পালায় আসছি। আমি বললাম বিয়ে দিয়ে দিছে তোমার আব্বা? বলে হ্যাঁ বিয়ে দিয়ে দিছে, আমি এখান থেকে পালায় আসছি। তো তোমার বাড়িঘর কিন্তু আমার আব্বার সব কিছু চিনে, চলো আমরা এখান থেকে পালায় যাই। মানে হঠাৎ করে আমি বললাম এটা তুমি কি বলো, এখান থেকে আমি পালিয়ে কই যাব? ও বলে আমার আব্বা তোমার বাড়িঘর চিনে, আমার আব্বা তোমার বাড়িতে যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে চলো। এই জায়গা থেকে ও তখন আমাকে নিয়ে চলে গেল। তা আমাকে নিয়ে জায়গা থেকে ও তখন আমাদের রংপুরে, আমি আমার আরেকটা আত্মীয়র বাড়িতে, সে বাড়িতে গিয়ে উঠছি। তো ওনাদের ওই বাড়িটা ছিল একটু অন্যরকম একটা জায়গায়, মানে জায়গাটা বলতে কীরকম, ওনাদের বাড়িটা মূলত একটা কবরস্থানের উপরে বানানো হয়েছে। আমার আত্মীয়র বাড়ির কথা বলতেছি, যার বাড়িতে আমি সুমাইকে নিয়ে পালাই গেছি। তো কবরস্থানের উপরে বানানো হয়েছে, মানে এই কবরটা, মানে এখানে একটা কবরস্থান দিছে, কয়েকটা মানে লাশ দাফন করা হয়েছে, এটা বেওয়ারিশ কবরস্থান ছিল, এলাকাবাসী বেওয়ারিশ কবরস্থান বলে এখানে বিভিন্ন বেওয়ারিশ লাশ বা যাদের ধরেন আপনার মানে মাটি দেওয়ার জায়গা নেই, তাদেরকে ওখানে দাফন করা হইতো। তো সেই জায়গাটা এইভাবে মাইপা টাইপা ওই আমাদের আত্মীয়রা পাইছে, পাওয়ার পরে তারা কবরের উপরে তখন বাড়ি বানাই ফেলছে। এটা কিন্তু আমি প্রথম দিকে জানতাম না। আমি সুমাইয়াকে নিয়ে সেই বাড়িতে যাই এবং যাওয়ার পরে প্রথম রাতটা কেটে যায়, কোনো সমস্যা হয় না। পরের দিন আমার আম্মা আসে এবং আমার আরও আত্মীয় স্বজন আছে এখান থেকে। আমার আম্মা তখন বারবার বলতেছে সুমাইয়াকে বিয়ে না করার জন্য। আমি মায়েরে বললাম যে না মা, আমি কি বিয়ে করব, তুমি আমারে মানা করো না, এবং ও যেহেতু এতটুকু পর্যন্ত করছে বা এই পর্যন্ত চলে আসছে, আমি আর পিছপা হব না। পরে আমি ওই বাড়িতেই সুমাইয়াকে বিয়ে করছি। বাড়িতে বিয়ে করার পরে তাদের বাড়ির উত্তর দিকে একটা উত্তর দিকে একটা রুম আছে, ওই রুমের মধ্যে তখন আমরা রাতের বেলায় ঘুমাইছি বলতে ওখানে আমাদের বাসর হইলো। বাসরঘর রেডি করলো, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার বোন টোন সবাই মিলে বাসরঘর রেডি করলো। ওই বাসর তখন সুমাইয়াকে নিয়ে যাওয়া হলো।
সুমাইয়াকে নিয়ে যাওয়ার পরে আমিও তখন মানে ঘরের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সুমাইয়া ওই মুহূর্তে মানে আপনার ঘোমটা টেনে বসে আছে। আমি গেছি, যাওয়ার পরে মানে হঠাৎ করে ঘোমটাটা সরানোর পরে ও জানি কেমন করে তাকাইতেছে। তাও তাকানোটা স্বাভাবিক তাকানি না, একটু অস্বাভাবিকভাবে আমার মুখের দিকে তাকাইতেছে, মানে একটা অন্যরকম অবস্থা। তখন আমি বললাম যে কী হয়েছে সুমাইয়া, এরকম করে তাকাইতেছে কেন? আজকে আমাদের বাসর রাত, বাট তোমাকে দেখে তো আমার ভয় লাগতেছে। ও বলে আমার মেয়েটা বাইরে বৃষ্টিতে ভিজতেছে, আমার মেয়েটাকে নিয়ে আসো। আমি বললাম ও মা, এসব তুমি কি বলো? তোমার মেয়ে বৃষ্টিতে ভিজতেছে, আমি তোমার মেয়েরও কই পাবো? কি বলো তোমার মেয়ে বৃষ্টিতে ভিজতেছে, এগুলো কি বলতেছো? আমাকে বলে যাও না, আমার মেয়েটা বৃষ্টিতে ভিজতেছে, শরীরটা ভিজাচ্ছে, ওকে ঘরে নিয়ে আসো। তখনও কিন্তু বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, মানে ওই সময় ঘরটা টিনের ঘর ছিল। তাই আমি তখন বললাম চিঠি কী বলতেছো, বাইরে বৃষ্টিতে তোমার মেয়ে বৃষ্টিতে ভিজতেছে। এই সময়ে একটা বাচ্চা মানে জানালাটার কাছে এসে দরজা ধাক্কাইতেছে, মানে দরজাটা ধাক্কাইতেছে আর বলতেছে দরজা খোলেন। তো তখন কি আমি চিৎকার দিব না কি করব, মানে বুঝতে পারতেছিলাম না। আমি হঠাৎ করেই আপনার ঘরের দরজাটা খুলে বেরিয়ে গেছি, মানে আপনার রুমের দরজাটা খুলে বেরিয়ে গেছি। ওইখানে আবার আমার আম্মা ছিল, আমার মানে অন্য যারা আছে সবাই ছিল। আমি সবার কাছে যা বলতেছি এই অবস্থা, এই সময় তো আমার এগুলো বলতেছে। পরে সবাই মিলে তখন মানে ঘরের ভিতরে আসছে। আসার পর দেখি যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তা আমার আব্বা তো আবার দোয়া দরুদ জানতো, আমার আব্বা দোয়া দরুদ পড়ছে। পড়ার পরে আমার আব্বাও শরীরে ফু দিল, ও তখন মোটামুটি ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে আমি তখন বলতেছে আব্বা ও এমন কথা বলছে। আমার আব্বা তখন ওই জিজ্ঞেস করতেছে তুমি এরকম কথা বললা, কারণ কি? ও বলে না আমি তো এরকম কিছু বলি নাই, আমি না বুঝি নাই, আমি হঠাৎ করে মাথা ঘুরে গেছে, আমি ওখানে পড়ে গেছি। তা আমার আব্বা আম্মা তখন বেরোয়ার পরে আমি আবার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে তখন মুষলধারে বৃষ্টি নামছে, চারদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি তখন বললাম সুমাইয়া তোমার কি শরীর খারাপ লাগতেছে? আমাকে বলে হ্যাঁ আমার শরীরটা আজকে খারাপ লাগতেছে, আমি ঘুমিয়ে যাই। মানে ইচ্ছে করে মনে হয় যেন আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় নিয়ে ও তখন মানে একদম শুয়ে ঘুমাইতে শুরু করছে। তা আমার কিন্তু তখন আর ঘুম আসে না, আমি তার সাথে বসে আছি আর মনে মনে চিন্তা করতেছি আজকে আমাদের বাসর রাত, আমরা দুজনে গল্পগুজব করব। প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, টিনের ঘর, ঝুমুর বৃষ্টির শব্দ, দুজনে একটু রোমান্স করবো, কথাবার্তা বলবো। এই সময়ের মতো এভাবে ঘুমিয়ে গেল। তা আমি আর ওরা কোনো কিছু বললাম না, আমিও তখন ঘুমিয়ে গেছি। সকালবেলা আজান দিছে, তখন আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে আমার আব্বা মা বলতেছে তুই বাড়িতে চল, বাড়িতে কোনো ঝামেলা হবে না। এই পর্যন্ত যেহেতু মেয়ের বাবা আসে নাই, মেয়ের বাবা আর আসবে না। আমার আম্মাও বলতেছে তুই চল। এবং আমি যেদিন সুমাইয়াকে বিয়ে করলাম ওই দিন পরের দিন আমি তখন বাড়িতে যাওয়ার প্ল্যানিং করলাম। তো সুমাইয়া বলতেছে যে না ওই বাড়ি থেকে যাবে না, এই বাড়িতেই থাকবে। তা আমি বললাম যে এই বাড়ি থেকে যাওয়া এটা তো আর আমাদের বাড়ি না, আমরা আমাদের বাড়িতে যাই চলো। আমাকে বলে যে না এই বাড়িটা আমার ভালো লাগে, আমি এই বাড়িতেই থাকবো। যতই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ও আর আমার সাথে গেল না, ওই বাড়িতেই থাকবে। তো ঠিক আছে, যেহেতু ওই বাড়িতে থাকতে চাচ্ছে আমিও তখন ওর সাথে এই বাড়িতে থেকে গেলাম। এবং এরপরের রাতে আমি দুজনের মানে রাতের বেলায় আছি। এরপরে হলো কি এর পরের রাতের ঘটনা, এরপরের রাতে ওরা আমি একসাথে শুয়েছি। আমার মানে একটু পরে বলতেছে কি যে আমার খুব পানির তৃষ্ণা পাইছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো, মানে রাতের বেলায়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পানি নিয়ে আসতেছি। তো যেহেতু আমাদের আত্মীয়র বাড়ি, আমি আরেকটা রুম থেকে পানি নিয়ে আসছি। আসার পরে ও দেখি যে মানে কোল বালিশটারে এরকম নিয়ে মানে এরকম করে মানে কোল বালিশ হাতাইতেছে। আমি বললাম যে এরকম করতেছো কেন? ও বলে দেখো না আমার মেয়ের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, আমার মেয়েটারে একটু ধরো না, আমার মেয়ের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, মানে গতকালকে রাতের মতো। আমি বললাম যে সুমাইয়া তুমি এগুলো কী বলতেছো, তোমার মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তোমার মেয়ে কই পাইলা? ও বলে বাবারে আমার মেয়েরই তুমি চিনো না, আসো না আমার মেয়েটার একটু ধরো। তো সেদিন আমি পুরোপুরি বুঝে গেলাম যে তার সাথে কোনো না কোনো একটা সমস্যা আছে। ওই দিন রাতে আমি তার আর কিছু বুঝতে দিই নাই। একদম ফজরের আজান পর্যন্ত ও এরকম পাগলামি করছে। ফজরের আজান শেষ হয়েছে, পরে আমার আব্বা তখন বাড়িতে চলে গেছে। আমি তখন আব্বারে কল দিয়ে বললাম আব্বা এমন ঘটনা, আপনি যত দ্রুত পারেন একটা ভালো হুজুর নিয়ে আপনি খালাদের মানে ওনাদের বাড়িতে আসেন। আমার আব্বা তখন বলতেছে কি সত্যি তুই যেটা ধারণা করছিস সেটাই? আমি বললাম হ্যাঁ আব্বা সেটাই। আমার আব্বা তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয়ে থাকে তাইলে আমি হুজুর নিয়ে আসবো। তো দুপুরের পরে আমার আব্বা তখন হুজুর নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে হুজুর তখন ওর কাছে গেছে, ও তখন পুরোপুরি ভালো,
মানে কোনো সমস্যা নেই, একদম সম্পূর্ণভাবে ভালো। ভালো হবার পরে হুজুর তখন বলতেছে যে ওর উপরে যে কোনো একটা আত্মা ভর করছিল, এরকম এরকম করছে, এটা কোনো সমস্যা নয়, ওরে তাবিজ পরাই দিই, তাইলে এই ধরনের কোনো সমস্যা হবে না, আপনিও তাবিজ ব্যবহার করেন। তো ওরও মানে সুমাইয়ারও তাবিজ পরাইলো, আমারও তাবিজ পরাইলো, দুজনে তাবিজ পরলাম। তো তাবিজটা পরার পরে এখানে আর কোনো সমস্যা হইল না। ইতিমধ্যেই হলো কি যে সুমাইয়ার বাবা আমাদের সাথে যোগাযোগ করলো, মানে সুমাইয়ের সাথে যোগাযোগ করলো, এবং যোগাযোগ করে উনি সম্পর্কটা মানে পরিপূর্ণভাবে মেনে নিতে চায়, যে যা হবার তা হয়েছে, উনি ওনার ফ্যামিলিটা ওনাকে নিয়ে যেতে চায়। তো আমরা যেতে চাই না। আমি সুমাইরে বললাম যে আমিও যাব না, আর মূলত তোমার আব্বাকে আমার বিশ্বাস হয় না, উনি বাড়িতে গেলে আবারও ঝামেলা করবে। পরে ওনাদের এলাকারই মানে সুমাইদের এলাকারই এক মানে চেয়ারম্যানের মাধ্যমে তখন সুমাইয়ার বাবা মানে অঙ্গীকার করলো যে না, ওনার মেয়ের জামাই দুজনকে উনি মেনে নিবে, এবং তাদের সাথে উনি কখনোই খারাপ ব্যবহার করবে না, এবং উনি খুব ভালোভাবে থাকবে। এরকমভাবে উনি তখন এগ্রিমেন্ট করলো বা উনি মেনে নিল। মেনে নেওয়ার পরে আমি তখন সুমাইরে বললাম তুমি কি বলো? ও আমাকে বললো চলো তাহলে আমরা ঢাকায় চলে যাই, ওইখানে থাকি, যেহেতু আব্বু রাজি হয়েছে। তো এইটা বিয়ের কয়েকদিন পরের কথাই। পরে আমি এবার সুমাইকে নিয়ে এবার ঢাকাতে চলে গেছি। আমার আব্বা আম্মা তখন বাড়িতে, আমি ঢাকাতে চলে গেছি। ঢাকাতে আমি তখন আমার শ্বশুর বাড়িতে থাকতেছি। এইভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, সুমাইয়া কই জানি গেছিলো বিকেলবেলা। তা আমি তো বাসার মধ্যে আছি, কই গেছে জানি না। সন্ধ্যার পরেও তখন বাসায় আসছে। আসার পরে সিরাতে ও আবারও হঠাৎ করে আগের রাতগুলোতে যেরকম ওইরকমভাবে কথা বলতে শুরু করছে, মানে আমার মেয়ে অসুস্থ, এটা সেটা। পরে আমি চিন্তা করলাম যে ঘটনা কি, আজকে আবার এরকম করতেছে। হঠাৎ করে আমি তাকায় দেখি যে তার হাতের মধ্যে ওই তাবিজটা নাই, যে তাবিজটা হুজুরে পরাই দিছিল, ওই তাবিজটা হাতের মধ্যে নাই। আমি বললাম যে তোমার তাবিজ কই? ও বলে কিসের তাবিজ? আমি বললাম তোমার হাতে এখানে একটা তাবিজ ছিল। ও বলে জানি না, আমার কাছে কোনো তাবিজ নেই, আমার মেয়েটা কান্না করতেছে, আমার মেয়েটারে তুমি একটু নেও না, আমার মেয়েটার একটু কোলে নাও, আমার মেয়েটার একটা স্কুলে ভর্তি করাও, এগুলোও বলতেছে। তখন আমি বললাম যে তোমার মেয়ের নাম কি? ও বলে ক্যা, আমার মেয়ের নাম কি তুমি জানো না? আমার মেয়ের না তুমি পড়াইতা? আমার মেয়ের নাম রূপা। যখনই ভাই রূপা বললো ভাই, তখনই মনে করেন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। কারণ রূপা হচ্ছে রোকসানার মেয়ের নাম, যে রোকসানাকে আমি ফালাই দিয়ে চলে আসছি, রোকসানার মেয়েকে ফালিয়ে চলে আসছি, ওই রোকসানার মেয়ের নাম হচ্ছে রূপা। তখন আমি বললাম তোমার নাম কি? ও বলে আমার নাম রোকসানা। আমি বললাম রোকসানা? বলে হ্যাঁ আমার নাম রোকসানা। মানে আমি তখন কি চিৎকার করব, মানে পিছনের দিকে দৌড় দিব, মানে ঠিক বুঝতে পারতেছিলাম না যে ওই সময়টাতে আমি কি করব। ও যখন বললো রোকসানা, আমি তখন দুনিয়াতে নেই, কারণ ও তো রোকসানার চিনার কথাই না, তো রোকসানার কিছুও জানে না, তাহলে ও রোকসানা নামটা বললো কি করে। আমি কি করলাম, ঘর থেকে বেরিয়ে আমার আব্বার তখন কল দিতে শুরু করছি। অনেকগুলো কল দেওয়ার পরে তখন উনি কল ধরছে। আমি তখন বললাম আব্বা এই ঘটনা, আমার আগের বউ এরকম ভাবে। আমার আব্বা বলে তাহলে তো এটা তো সমস্যা, এখন কি করা যায়? আমরা হচ্ছে রংপুরে, তুই রয়েছিস ঢাকাতে, এখন কিভাবে কি করবো? আমি বললাম আব্বা আপনি যত দ্রুত পারেন হুজুর নিয়ে আসেন। আমার আব্বা বলে ঠিক আছে, আমি তো আর আজকে বললে আজকেই যেতে পারবো না, যাইতে তো সময় লাগবে, আমি হুজুর নিয়ে আসতেছি, আপাতত তুই তোর বউ নিয়ে থাক। এর পরের রাতে যখন আমি তার সাথে শুইলাম, আমারে বলতেছে, নিজেই বলে যে তুমি হুজুর নিয়ে আসতে বলছো তোমার আব্বাকে, তোমার আব্বা আসলে আবার আমাকে তাবিজ পরাবে, আমার কাছ থেকে তুমি তোমাকে আমার কাছ থেকে সরাই দিবে, তুমি আমার কি করবা? তোমার কাছ থেকে আমাকে সরাই দিলে কি তুমি ভালো থাকবা? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার মেয়েটা খুব কষ্টে আছে, আমার মেয়েটাকে একটু সাহায্য করো। সারাটা রাত খালি মেয়েটার কথা বললো, মেয়েটাকে একটু সাহায্য করো, আমার মেয়েটার একটু কাছে যাও, আমার মেয়েটার কেউ নাই, খালি এগুলো বলতো। তো এইভাবে প্রায় এর পরের দিনে আমার আব্বা তখন আসছে আপনার রংপুর থেকে। ওই সময় তো রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, অনেকটা সময় লেগেছে। তারপর আব্বা আসছে, আসার পরে ওর শরীরে আবার তাবিজ তুমান পরাইলো, তখন মোটামুটি ভালো হইলো। হওয়ার পরে আমি রাতের বেলা ঘুমাইলে তখন আমার এই সুমাইয়া আপনার রোকসানার কথা মনে হতো, রোকসানার মেয়ে রূপার কথা মনে হইতো, যে হঠাৎ করে কেন জানি ওই রাতের পর থেকে আমার রোকসানার প্রতি এক ধরনের অন্যরকম আবেগ কাজ করতে শুরু করলো, যে রোকসানা আরে আমি এভাবে ফালাই দিয়ে চলে আসলাম, রোকসানার মেয়েটারে ফালিয়ে চলে আসলাম, ভিতরে খুবই কষ্ট হচ্ছিল তখন। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন রোকসানার খবর নিতে শুরু করলাম, যে ওর কি হয়েছে না হয়েছে, কোথায় আছে না আছে, এই খোঁজ খবরগুলো নিতে শুরু করলাম। এবং এরই মাঝে আপনার সুমাইয়ার গর্ভে আমার একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলেটা হওয়ার পরের কথা বলতেছি, ওই সময়টাতে আমি কোনো কাজ কাম করি না, আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য আছে, আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, ওই সমস্তর মধ্যেই আছি। তো এরকম করতে করতে আমার তখন হলো কি, আমি এই
রোকসানার খবর নিতে শুরু করলাম, যে এলাকায় তারা রাইখে আসছি। তো খবর নিতে গিয়ে আমি জানতে পারলাম যে রোকসানার সাথে ওই বাজারে যা হয়েছে তার রীতিমতো বলার মতো না। বাজারের এমন কোনো মানুষ নাই যে অন্যায়ভাবে রোকসানাকে ইউজ করে নাই, রোকসানার সাথে খারাপ করে নাই, মানে অনেক কিছু করছে এবং শেষ পর্যন্ত রোকসানার মারা গেছে। রোকসানাকে মারা গেছে না রোকসানাকে মেরে ফেলা হয়েছে তা জানি না, তবে রোকসানা মারা গেছে। জানতে পারলাম রোকসানার মেয়েটা তখন ওই বাজারেরই একটা দোকানে কাজ করে, বাজারেরই একটা দোকানে মেয়েটা কাজ করে এবং মেয়েটাও খুব কষ্টে আছে। তো রোকসানাকে আবারও মানে আপনার সুমাইয়াকে তাবিজ তোমান দিয়ে আবারও ঠিক করা হলো, আর কোনো সমস্যা নাই। এর মাঝে আমি তখন রোকসানার মেয়েটার ওইখানে দেখার পরে, মানে রূপার ওইখানে দেখার পরে আমার ভিতরটা অনেক মোচড় দিয়ে উঠলো যে মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট হইতে আসছে। আমাকে দেখার পর আমাকে বাবা করে ডাকতে শুরু করছে, মানে কান্না করতে শুরু করছে। আমি তখন চিন্তা করলাম যে ওরে আমি ঢাকায় নিয়ে যাব, বাড়িতে নিব না, কারণ বাড়িতে নিলেই তো আম্মা আবারও চিল্লাচিল্লি করবে। আম্মার কথাই তো ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, কথা বলতে পারবো না, ওদের সাথে কথা বলে তো আম্মা খেপে যাবে। যার কারণে এদিকে কথাবার্তা না বাড়িয়ে আমি তখন করলাম কি, এই ইয়েকে নিয়ে রূপাকে নিয়ে আমি তখন ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার সময় ওই দোকান থেকে ওকে নিয়ে গেছে, আর ওকে বলে নিছি যে তুমি কিন্তু আমি তোমার যে মায়ের কাছে নিয়ে যাব, ওই মায়েরই কিন্তু তুমি মায়ের সামনে কিন্তু আমাকে আব্বু ডাকবা না, আমাকে আঙ্কেল ডাকবা। বলো আচ্ছা ঠিক আছে আঙ্কেল ডাকবো। এরকম করে করে তখন আমি তারে ওই বাড়িতে নিয়ে গেলাম আর ওই বাসায় নিয়ে গেছি। আমার বউ তখন বলতেছে এটার কোত্থেকে আনছো? আমি বললাম যে আসলে এই মেয়েটার দেখে আমার খুব মায়া লাগছে, আমিও তো একটা সময় গরিব ছিলাম, খুব কষ্টে ছিলাম, আমিও তো কষ্টের দিন কাটাইছি, তো মেয়েটার এখানে নিয়ে আসছি যে ওরা আমি রাখবো, ওখানে পড়াশোনা করাবো। তখন আমার ছেলেটা মোটামুটি বড় হইতেছে। আমার বউ তখন বলতেছে যে বাইরের একটা মেয়েরে তুমি হুট করে নিয়ে আসলা, চিনো না জানো না, এরকম একটা মেয়ে এরে হঠাৎ করে নিয়ে আসলা, তার কারণ কি? আমি বললাম না সমস্যা নাই, এই মেয়েটা আমার সাথেই থাকবে, ওরে বাসায় নিয়ে আসছি। তো এরকমভাবেই 3 দিন বাসায় রাখছি। 3 দিন রাখার পরে আমার মা তখন আমার কেমন জানি বিষয়টা জেনে গেছে যে আমি একটা মেয়েরে বাসায় আনছি বা এটা সেটা। মা জানার পরে বলতেছে, মানে আমার মা খুব চালাক ছিল, মা যায়নি বলতেছে এটা রোকসানার মেয়ে। মা বলতেছে যদি রোকসানার মেয়ে হয়ে থাকে তাহলে এই মেয়ের জীবনও ঘরে রাখিস না, রাখলে তো আগে পরে বিপদে পড়বি। আমি আমার মায়ের কথা না শুনিয়ে তখন এই মেয়েটারে ঘরে রেখে দিলাম, মানে ঘরের মধ্যে রাখছি। রাখার পরে মানে আম্মা কিন্তু আমাকে বলছে ঘরে না রাখার জন্য, আমি তারপরও রাখছি। এভাবে কয়েকটা দিন পরে সুমাইয়া কিভাবে জানি রোকসানা মানে রূপার সাথে কথাবার্তা বলে, রোকসানার মেয়ে রূপার সাথে কথাবার্তা বলে কেমন করে জানি রূপার ভিতর থেকে সত্যি কথাগুলো বের করে ফেলছে। মানে রূপার ভিতর থেকে সত্যি কথাগুলো বের করে ফেলছে। রূপা সব কিছু বলে দিছে যে ও মূলত আমি ওর মাকে বিয়ে করছি। ও তো বুঝেছিল, তো সবই বুঝতো আমি ওর মাকে বিয়ে করছি, ওর মায়ের সাথে আমি সংসার করছি, ওর মারা আমি ছেড়ে চলে আসছি এবং ওর মার জীবনে যা যা ঘটছে এই সমস্ত কিছুই তখন সুমাইয়াকে বলে দেওয়া হয়েছে। বলে দেওয়ার পরে আমি বাইরে ছিলাম, বাসায় আসছি এবং আসার পরে দেখি যে বিশাল অবস্থা, খুব খারাপ অবস্থা। এবং সুমাইয়া তার বাবারে জানাইছে এগুলো, তার আত্মীয় স্বজনদেরকে জানাইছে, সবাই তখন আসছে। সবাই আসার পরে এবার সবাই তখন বসছে, গোল মিটিং হয়ে বসে আমারে বলতেছে ঘটনা কি। তো তখন আমি আসলে যা সত্যি, যে তুমি বলেই দিচ্ছে এখানে তার কথা লুকিয়ে লাভ নাই, আমি তখন সত্যিটাই স্বীকার করলাম যে হ্যাঁ আমি এটা সুমাইয়ার কাছে বলি না, এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু বিষয়টা এরকমভাবে হয়েছে এবং বলার পরে সবাই তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যে আমি কেন এত বড় একটা বিষয় লুকাইলাম, কেন এটা সবার সাথে শেয়ার করলাম না, কেন বিষয়টা আমি লুকিয়ে রাখলাম। মানে আমার সাথে সবাই দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। তো লাস্ট পর্যন্ত সুমাইয়ার বাবা তখন দাঁড়াইয়া বলতেছে যে এখন কি করবা, এই মেয়েকে আনছো কেন? আমি তখন বললাম যে ওরে আনছি, ওরে আমি একটা মাদ্রাসা বা কোথাও একটা ভর্তি করাই দিব, পড়াশোনা করবো, ওর মতো থাকবে। উনি বলে যে না, মানে উনিও বলে না, সুমাইয়াও বলে না। এবং তারা তখন বলতেছে যে এই মেয়েকে বাসা থেকে এই মুহূর্তে বের করে দিব, এবং বের করে দেওয়ার পরে তুমি তোমার মানে আমার যে ছেলে আছে, সুমাইয়ার ঘরে যে ছেলে হয়েছে, বলে তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে শপথ করে বলবা যে তুমি আর কোনোদিনও এই রূপার সাথে কোনো যোগাযোগ রাখবা না। এই রূপা কোথায় যাবে, কি করবে, এই সব কিছু তোমার দেখার প্রয়োজন নাই, তুমি আর রূপার সাথে কোনো যোগাযোগে রাখতে পারবা না, রূপাকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দেওয়া হবে। তো আমি তখন আমার শ্বশুরে বললাম যে এটা তো নিষ্পাপ একটা মেয়ে, ওর তো কোনো অপরাধ নেই, ওর তো কোনো দোষ নাই, ওর উপরে এভাবে মানে অত্যাচার করতে হবে কেন? উনি আমাকে বললো অত্যাচার অবিচারের কিছুই না, এই রূপার সাথে তুমি কোনো যোগাযোগ রাখতে পারবা না, রূপা এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে, এরপরে রূপা কোথায় থাকবে না থাকবে এটা তার বিষয়, তার সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। তখন আমি বললাম যে মানে ওনারা তখন এই সিদ্ধান্ত নিয়ে তখন রূপারে ঘর থেকে বের করে দিল, মানে বের করে দিছে। এই মেয়ে কোথায় গেছে না গেছে এটা কিন্তু আমি জানি না। আমি আমার বাচ্চার মাথায় হাত দিয়ে শপথ করছি যে আমি আর রূপার সাথে কোনো যোগাযোগ রাখবো না।
বা ওই মেয়ের কোথায় নিবে না নিবে তা আমার দেখার দরকার নেই। আর আমিও মোটামুটি মেয়ের উপর রাগান্বিত যে ওরে এতভাবে মানা করে দেওয়ার পরেও ও কেন ওই সমস্ত কথাগুলো বলে দিল, মানে কেন সুমাইয়াকে বলল। তো এই মেয়েটা চলে যাওয়ার 3 দিন পরে আমি প্রতিনিয়ত ওই রোকসানাকে স্বপ্নে দেখতাম। ও স্বপ্নের মধ্যে আসতো, কান্নাকাটি করতো এবং মানে প্রচুরভাবে কান্নাকাটি করতো যে তুমি আমার মেয়েটাকে এইভাবে ফেলে দিছো, আমার মেয়েটা কষ্টে আছে, আমার মেয়েটা, মানে সারাক্ষণ এগুলো আমাকে স্বপ্নের মধ্যে এসে বলতো। তো বলার পরে আমার নিজের ভিতরেও কেমন জানি একটা অন্যরকম অনুভূতি, মায়া কাজ করতে শুরু করতো যে নিষ্পাপ মেয়েটারে রাস্তার মধ্যে ছেড়ে দিলাম, মেয়েটা কি বেঁচে আছে না মরে গেছে, কোথায় গেছে, কি হয়েছে। আমি আবারও মনে মনে রূপারে খুঁজতে শুরু করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে রূপারে খুঁজতে 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 বহু কষ্টের পরে আমি রূপারে আবারও খুঁজে পাই। এবং এই খুঁজে পাওয়াটার মাঝে একটা অলৌকিকতা আছে। আপনাকে এটাই বলি, যে মেয়েটা ধরেন ঢাকা শহরের একটা বাসা থেকে বেরিয়ে গেছে এবং এরপরে সে কোথায় গেছে না গেছে, তার তো ঢাকাতে কোনো আত্মীয় নাই, তারাও বের করে দিচ্ছে, মেয়ে কই চলে গেছে হাঁটতে হাঁটতে। তো এই করতে করতে একটা বস্তির মধ্যে আমি তখন ওরে খুঁজে পাই, মানে রূপারে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার পরে ওইখান থেকে আমি ওরা আবারও নিয়ে আসার পরে আমার পার্শ্ববর্তী একটা মাদ্রাসা আমি তখন তাকে ভর্তি করাই দিই। একটা মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করুক, ওই মাদ্রাসায় ভর্তি করাই দিই। এভাবে আরও প্রায় আপনার 4 মাসের মতো কেটে যায়। তো 4 মাসের মধ্যে আমি মাঝে মাঝে ওই মাদ্রাসায় যাইতাম, রূপারে দেখতাম ওইখানে পড়াশোনা করতে ওইখানে যাইতাম, ওরে দেখতাম। এবং এরকম করতে করতে প্রায় 4-5 মাস পেরিয়ে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, হঠাৎ করে সুমাইয়া তখন এই বিষয়টা আবারও জেনে যায় যে আমি রূপারে খুঁজে বের করছি, রূপারে আনছি এবং আনার পরে রূপারে আমি এরকম করে মাদ্রাসায় ভর্তি করাইছি। তা আমি তো সুমাইয়ার ছেলের মাথায় হাত দিয়ে শপথ করছি যে আমি কখনোই রূপার সাথে যোগাযোগ রাখবো না বা রূপার সাথে কোনো কথা বলবো না। এখন এটি যেহেতু আমি বলছি, বলার পরে ওই পারিবারিকভাবে তখন তারা মানে আরও খেপে গিয়ে মানে আপনাকে কি বলবো, যে পরিমাণের অপমান অপদস্থ আমাকে করছে যা বলার মতো না। এবং একটা পর্যায়ে আমাকে বাসা থেকে বের করে দিছে। তারা আর কখনোই আমাকে ওই বাসায় ঢুকতে দিবে না এবং ওই বাসায় যাতে আমি আর কখনোই না যাই। মানে এক কথায় বলতে গেলে সুমাইয়া আমাকে ডিভোর্সে করে দিছে। তো সুমাইয়া যখন আমাকে ডিভোর্স করে দেওয়ার পরে সুমাইয়া তখন আমাকে তখন আমি বেরিয়ে যাওয়ার পরে সেখানে আমি তখন ঢাকাতে একটা চাকরি নেই। এখানে আর অনেক ঘটনা আছে, ওইদিকে না যাই। ছাড়াছাড়িটি এভাবে হয়নি, অনেক ফাইটিং, অনেক ঝামেলা পরে ছাড়াছাড়ি হয়েছে। পরে আমি একটা চাকরি নেই, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেই। আমি তখন ওখানে চাকরি করি, একটা বাসা ভাড়া করি। তখন আমি ওই রূপারে আমার সাথে রাখি। আমি জানি না কেন জানি হঠাৎ করে রূপার প্রতি আমার আবেগ, ইমোশন, ভালোবাসা অন্যভাবে মেয়েটার প্রতি ভালোবাসা বেড়ে গেল এবং সেখান থেকে আমি তখন ওকে সাথে করে নিয়ে আমি ওইখানে একটা চাকরি করি আর আমার সাথে রাখি। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে আমার সুমাইয়ার এক বান্ধবীর সাথে দেখা হয়। তো সুমাইয়ার বান্ধবী তখন পুরো বিষয়টা জানতে পারছে যে রোকসানার বিষয়, রূপার বিষয় বা সুমাইয়ার বিষয়। তো ওর বান্ধবীটা আমাকে বলতেছে, আপনি একটা ভালো কাজ করছেন, আপনি যে বাসা থেকে বেরিয়ে গেছেন বা আপনি যে বাসা থেকে চলে আসছেন, এটা আপনার জন্য অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু সুমাইয়া মেরে ফেলতো। আমি বললাম মানি? বলে হ্যাঁ, সুমাইয়া, রনি নামের একটা ছেলে, সুমাইয়ার ফ্রেন্ড আর কি, ওই রনির সাথে ওর রিলেশন আছে, রনির সাথেও সম্পর্ক আছে এবং রনির সাথেও প্ল্যানিং পর্যন্ত করছে আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। ভাগ্য ভালো যে সুমাইয়ার বাবা আপনাকে বের করে দিচ্ছে বা আপনাকে ডিভোর্স করে দিচ্ছে, ও চলে আসছেন। তবে ওর সাথে আর কখনো যোগাযোগ রাখেন না, ও কিন্তু আপনাকে মেরে ফেলবে। ও কিন্তু আমাকে মেরে ফেলার কথাবার্তা বলছে। তো এই মেয়ের কথাটা আমি ওভাবে বিশ্বাস করি নাই, কিন্তু বিশ্বাস না করার পরে আমি শেষে বিশ্বাস করলাম যে এই মেয়ের কাছ থেকে শোনার কিছুদিনের পরে সুমাইয়া ওই রনি নামের ছেলেটাকে বিয়ে করে ফেলে। এবং ওই ছেলের মাধ্যমে আরও কয়েকটা মাধ্যমে আমি জানতে পারি যে আমার সাথে বিয়ের পরেও সুমাইয়ার ওই রনি নামের ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক হতো, রিলেশন হতো এবং ওরা বিভিন্ন জায়গায় যাইতো। যদি আমি এগুলো খোঁজ খবর নিতাম না, যাচাই বাছাই করতাম না, যার কারণে আমি এই বিষয়গুলো জানতে পারতাম না। এবং এমন করেই তখন সময়গুলো কাটতেছে। আমি তখন সুমাইয়ার নিয়ে পড়ে আছি, আমার একটাই স্বপ্ন। এবং এক পর্যায়ে আপনার রূপারি নিয়ে পড়ে আসছি এবং একটা পর্যায়ে মা বাবা যারা আছে তারাও জানছে। এইভাবে আমি আবার রূপার কাছে গেছি। আমার বাবা মাও তখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আমি কেন আমার জন্মদাতা ছেলের মাথায় হাত দিয়ে শপথ করে, যে ছেলেকে আমি জন্ম দিলাম তার মাথায় শপথ করে আমি কেন আরেকজনের মেয়ের জন্য এত মায়া দেখাইলাম, ভালোবাসা দেখাইলাম। তা আমার ছেলেটাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি যে আমার ছেলেটাকে আমি আমার কাছে নিয়ে আসবো। তো আমার ছেলেটাকে আমি আর আমার কাছে আনতে পারি নাই। যাই হোক, আমি রূপারে পড়াশোনা করাইছি এবং আমি ওরা মাদ্রাসায় ভর্তি করাইছি, মাদ্রাসা নিয়ে পড়াশোনা করাইছি এবং আপনাদের অশেষ রহমতে আমি ওকে কোরআনে হাফেজ বানাইছি। এবং ঢাকার মধ্যে ও যতগুলো মাদ্রাসা আছে সে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে
এবং পরীক্ষাতেও মানে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে, কোরআনে হাফেজা। এবং ওর কোরআন তেলাওয়াত এত মধুর, এত সুন্দর যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়েটা এখন মোটামুটি বিয়ের বয়সী এবং বিয়ের বয়স হয়েছে, তাই আমি এখনও ওর সাথেই আছি। আমার বাবা মা দুজনেই মারা গেছে, ভাই আছে, বোনেরা আছে, এবং আমার প্রথম ওয়াইফ সুমাই এবং তার সন্তান, এদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওরা কোথায় আছে না আছে কিছু আমি জানি না, কিন্তু আমার মানে রূপা আমার সাথেই আছে এবং এই পর্যন্ত আমি রূপাকে নিয়ে বেশ ভালোই আছি। তো আমার ওই নিঃসঙ্গ জীবনে বা একাকিত্ব জীবনের সঙ্গী আপনার এই গল্পগুলো, আপনার গল্পগুলো আমি শুনি, আমার ভালো লাগে। সে ভালো লাগা থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার সাথে আমার দুঃখের কথাগুলো শেয়ার করবো, আপনাকে জানালাম। এবং জানি না আপনি কতটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ আমার মেয়েটার জন্য একটা ভালো বিয়ের প্রপোজালও আছে, খুবই ভালো একটা বিয়ের প্রস্তাব আছে। আমি চেষ্টা করবো যে আমার মেয়েটাকে ওখানে বিয়ে দেওয়ার জন্য, এবং যদি বিয়ে হয় আপনাকে দাওয়াত করবো, আপনি আসার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত রংপুরের ভাই আলতাফ হোসেনের জীবনের এই হৃদয় বিদারক বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পের মধ্যে একটা জিনিস আমার কাছে অবাক লেগেছে, যে রোকসানা স্বপ্নে এসে সেই রূপার প্রতি তার মায়ের ভালোবাসা বুঝিয়ে দিল, এবং সবশেষ আলতাফ সেই রূপাকে তার নিজের মেয়ে হিসাবে আজও বড় করলো, কিন্তু নিজের সন্তান কোথায় আছে সেটা আলতাফ জানে না। একটা বিষয় কি জানেন, মানে মা যদি শিক্ষিত হয় সন্তান অবশ্যই শিক্ষিত হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। আমরা বিশ্বাস করি আম গাছে আমি ধরে আম গাছে কাঁঠাল ধরে না। তো রোকসানা ভালো ছিল, যার কারণে তার মেয়েও হয়তো ভালো হয়েছে, কিন্তু সুমাইয়া যেমন ছিল তার সন্তানকে সে তেমনভাবেই মানুষ করবে। আলতাফ ভাই দোষী কি নির্দোষী তা আপনারাই ভালো জানেন, কতটুকু অন্যায় করেছে কতটুকু ভালো করেছে তা আপনারাই মতামত লিখবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, সবার প্রতি এক পৃথিবী ভালোবাসা রেখে আমি এখনই বিদায় নিচ্ছি, এবং এই গল্পের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, সুন্দরবনের সৌন্দর্য, আমার চোখে দেখা সেই সৌন্দর্য কেউ মিস করবেন না। আপনারা আমার চোখে সুন্দরবনের সে মায়াবী ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করবেন। ঠিক এই জায়গায় ক্লিক করে ভিডিওটা এখনই এখানে বেশি উঠবে, সবাই ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।